প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন কর কমিশনের কার্যালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 21 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ তারিখে 8 বৈশাখ 1433 বঙ্গাব্দ। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত কর কমিশনের কার্যালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতনের স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদন কিভাবে করতে হবে, এভরিথিং সবকিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে, অথবা আপনারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি, এছাড়াও বিভিন্ন চাকরির পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে। সেহেতু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে কর কমিশনের কার্যালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো দেখতে পাচ্ছেন কর কমিশনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ মানব সম্পদ বিভাগ, কর ১ অধিশাখার ৯ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে ছাড়পত্রের ভিত্তিতে কর কমিশন কর অঞ্চল নোয়াখালীর অধীনে ১৩ থেকে ২০তম গ্রেডভুক্ত নিম্নোক্ত পদে অস্থায়ী ভিত্তিতে মোতাবেক জন্য সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে কর অঞ্চল নোয়াখালী অধিক্ষেত্রাধীন নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে নিম্নবর্ণিত পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন শর্ত সাপেক্ষে টেলিটক বাংলাদেশ ট্যাক্স NOA.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তা যারা অন্য অন্য জেলার প্রার্থী রয়েছেন, অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখে পাঠাবেন, তাহলে আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সেহেতু অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করে যাবেন। তো দেখতে পাচ্ছেন পদের নাম, গ্রেড, বেতন স্কেল, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার অপারেটর ১৩তম গ্রেড ১১,০০০ টাকা থেকে ২৬,৫৯০ টাকা পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে বাংলায় ২৫, ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ তারা প্রধান সহকারী ১৩তম গ্রেড, বেতন স্কেল ১১,০০০ টাকা থেকে ২৬,৫৯০ টাকা পদের সংখ্যা ২২টি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরিকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ৩০, বাংলায় ২৫ শব্দের গতি। তার উচ্চমান সহকারী ১৪তম গ্রেড ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা পদের সংখ্যা ২২টি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। তারপরে সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ১৪তম গ্রেড ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা পদের সংখ্যা ২৩টি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি, ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ৭০ শব্দ, বাংলায় ৪৫ শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরিকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দের গতি। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬তম গ্রেড ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা পদের সংখ্যা ২৭টি কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার মুদ্রাক্ষরিকের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ এবং বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে। অফিস সহায়ক ২০তম গ্রেড ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা পদের সংখ্যা ২৭টি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। আর দেখতে পাচ্ছেন এখানে অনলাইন আবেদন ফর্ম পূরণ পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই নিম্ন শর্তাবলী অনুসরণ করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে সকল পদের ক্ষেত্রে প্রার্থীর আবেদনের বয়স ২৫শে মে ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন ১৮ বছর, সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। তবে দেখতে পাচ্ছেন সরকারি, আধা সরকারি, স্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি কোনো আবেদন করতে হবে। কর বিভাগে চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফর্ম পূরণের সময় ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট অপশনটি সিলেক্ট করতে হবে, অন্যথায় ক্ষেত্রে প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্রের মূল কপি জমা দিতে হবে, এক্ষেত্রে অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না। সকল পদের লিখিত এবং মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে, তবে ক্রমিক ১ নং বর্ণিত কম্পিউটার অপারেটর এবং ৭ মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক লিখিত ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ ও ২ নং বর্ণের প্রধান সহকারী ও উচ্চমান সহকারী ক্রমিক ও ৬ অফিস সহকারী সহায়ক পদের জন্য লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন।
যদি কোনো প্রার্থী বাংলাদেশী নাগরিক নন বা বাংলাদেশী নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা ফৌজদারি মামলায় আদালত স্থলজনিত অভিযোগে দণ্ডিত হন, তবে আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না। আর দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে আরও যে সকল তথ্যাবলী মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র আপনাদেরকে একটি করে ফটোকপি ও সদ্য তোলা 2 কপি রঙিন ছবি দাখিল করতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার সনদের পত্র, জেলার স্থায়ী বাসিন্দা হিসাবে সংশ্লিষ্ট পৌরসভা মেয়র ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদ, তারপর শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় প্রার্থীদের ক্ষেত্রে সরকার সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের প্রদত্ত সনদ, ক্ষুদ্র নিগোষ্ঠী ও প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সনদ, আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তান হলে মুক্তিযোদ্ধার সনদপত্র যথাযথভাবে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত প্রতি স্বাক্ষর থাকতে হবে। প্রথম শ্রেণীর গজেট কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, অনলাইনে পূরণকৃত অ্যাপ্লিকেশন কপি ও অ্যাডমিট কার্ড মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে। আর দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ এবং দেখতে পাচ্ছেন ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশ, মৌখিক পরীক্ষা চূড়ান্ত ফলাফল প্রকাশ, যোগদানের তারিখ, এখানে সম্পূর্ণ তথ্যগুলো দেওয়া রয়েছে। অর্থাৎ এখানে সম্ভাব্য তারিখ দিয়েছে, এখানে সম্ভাব্য তারিখ দিয়েছে, তো এটা হচ্ছে নাও হতে পারে পরবর্তীতে। আর দেখতে পাচ্ছেন পরীক্ষার বিষয় দেখতে পাচ্ছেন বাংলায় 20, ইংরেজিতে 20, গণিতে 20, কম্পিউটার সাধারণ জ্ঞান 30, মোট হচ্ছে 90, 50% হচ্ছে সর্বনিম্ন পাস, সময় 90 মিনিট, আর 10 মার্ক হচ্ছে মৌখিক পরীক্ষা। আর দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষার বাংলায় 25, ইংরেজিতে 25, গণিতে 20, সাধারণ জ্ঞান 20, মোট হচ্ছে 90 মার্ক। আর এখানে 10 হচ্ছে মৌখিক পরীক্ষায়। তারপরে দেখতে পাচ্ছেন এখানে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য ব্যবহারিক পরীক্ষার উত্তীর্ণ হতে হবে, মৌখিক পরীক্ষার জন্য যোগ্য হবেন। আর অনলাইন আবেদনপত্র জমাদানের শুরুর তারিখ দেখতে পাচ্ছেন 5 মে 2026 সকাল 10টা, অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 25 মে 2026 রাত 12টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষরের সাইজ 60 কেবি হতে হবে। আর অনলাইনে পূরণকৃত আবেদনপত্র অবশ্যই সাবমিট করার পর পূর্বের সকল তথ্যগুলো ঠিকভাবে আছে কিনা প্রার্থী শতভাগ নিশ্চিত হবেন। এবং দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার ক্ষেত্রে আরও যে সকল তথ্যগুলো দেওয়া রয়েছে, অবশ্যই আপনাদেরকে 1 থেকে 5 নং ক্রমিক রং পাওয়ার জন্য 112 টাকা প্রদান করতে হবে, 6 নং ক্রমিক রং পাওয়ার জন্য 56 টাকা প্রদান করতে হবে, এবং ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রে 56 টাকা প্রদান করতে হবে। আর কিভাবে টাকা প্রদান করতে হবে সেই পদ্ধতিটা দেওয়া রয়েছে, এই পদ্ধতিটা অনুসরণ করে আপনারা টাকাটি প্রদান করে দিবেন। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি অর্থাৎ আবেদনপত্রে যে মোবাইল নাম্বার উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে পরীক্ষা সংক্রান্ত A to Z বিষয়, সেহেতু অবশ্যই সেই নাম্বারটি সচ্ছল রাখবেন এবং প্রাপ্ত নির্দেশনাবলী অনুসরণ করে নিয়োগ কার্যক্রমটা সম্পন্ন করবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত কর কমিশনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।